যে জয় বলেছিলেন আমার নামে যে দুর্নীতি আছে তার প্রমাণ দেখান। 2 দিন পরে রাত গভীরে 1:30 কে দিল সচিবালয়ে সেই রুমে আগুন? কেন পুড়িয়ে দেওয়া হলো সজীব ওয়াজেদ জয়ের নথিপত্র? আগুন লাগা 7 নম্বর ভবনের 8ম তলা থেকে পড়ে যাওয়া মৃত একটি কুকুর পাওয়া গেছে। কুকুরটিকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উঠেছে। কিভাবে 8 তলায় উঠল কুকুরটিকে দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে কিনা, এটি প্রশিক্ষিত কোনো কুকুর কিনা। নানামুখী চাপে একেবারে দিশেহারা অবস্থায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হলো বর্তমান অন্তর্বর্তী সরকার। তাহলে এই সরকার যেহেতু দুর্বল, সুতরাং এই সরকার পারছে না, সে কারণে নির্বাচন দিয়ে দেবে। মধ্যরাতে যখন আগুন, তখন সরকার বিভিন্নভাবে বিএনপি সহ বিভিন্ন দল ভাঙা এবং বিভিন্ন দল ভেঙে ছাত্রদের দলে লোকজনকে ঢোকানোর চেষ্টা করছে। সরকারি মদতে এমন হচ্ছে, এমন কথা বিএনপি নেতারা বলছেন। প্রথমবারের মতন ঢাকা কলেজে ঘটেছে বিরল ঘটনা, আর এ নিয়ে বৈষম্যবিরোধী স্টুডেন্ট থেকে আমজনতার মধ্যে এসেছে বেশ কিছু প্রতিক্রিয়া। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম উপদেষ্টা মোহাম্মদ তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে, দেখি কি আছে আমাদের তাজা খবরে। চলুন। বাংলাদেশ সচিবালয়ের অগ্নিকাণ্ডের পর আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছে। সেখানে আওয়ামী লীগ বলছে, এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কোনোভাবেই সাধারণ দুর্ঘটনা বলে মেনে নেওয়া যায় না। বিশেষ করে যখন ঘটনাটি 7 নম্বর ভবনে ঘটে, সেখানে 2 ছাত্র উপদেষ্টাদের অফিস এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল। 6 ঘন্টা ধরে 8টি মন্ত্রণালয়ের অংশ পুড়ে ছাই হয়ে গেলেও দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা সেখানে আসেনি বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। পরে আরেক ফেসবুক পোস্টে আওয়ামী লীগ দাবি করছে পরিকল্পনা করেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। যদিও ঘটনাস্থল পরিদর্শন করেন যুব ক্রীড়া, ডাক, যোগাযোগ, গণপূর্ত, সমাজ কল্যাণ, স্বরাষ্ট্র সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টারা। পরিদর্শনকালে সচিবালয়ে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তারা। ঘটনাস্থল পরিদর্শন করেছে নৌবাহিনী, সেনাবাহিনীও। 25 ডিসেম্বর রাত 1:52 সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। তবে 7 নম্বর ভবনে থাকা নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে গভীরভাবে ধারণা করা হচ্ছে। নানামুখী চাপে একেবারে দিশেহারা অবস্থায় রয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। কোন দিকে যাবে আসলে আমাদের আগামী পরিস্থিতি? এই সরকার আসলে কতটুকু ভালো কি করতে পারবে? কারণ এর মধ্যে বিএনপি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে 5ই আগস্টের মতো মানুষের ভোটের এবং ভাতের অধিকার আদায়ের জন্য দেশবাসীকে তিনি রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। মাত্র 5 মাসের মধ্যে জামাত ইসলাম তারাও চায় নির্বাচন, সবাই নির্বাচন চাইছে। আর উপদেষ্টারা বলছেন যে শুধুমাত্র নির্বাচনের জন্য এই সরকার, মানে জনগণ মাঠে নামেনি গণঅভ্যুত্থানে, তাহলে কিসের জন্য? আপনাদেরকে ক্ষমতা রাখার জন্য? আপনারা কি নির্বাচনের মাধ্যমে এসেছেন? গণঅভ্যুত্থান ঘটেছে, সেদিন ঢাকায় কত মানুষ ছিল? বাংলাদেশে 18 কোটি মানুষ, 50 লাখ মানুষ কি এসেছিল ঢাকায় সেদিন 5ই আগস্ট? অর্ধেকেও কি এসেছিল? 50 লাখের অর্ধেকও এসেছিল কি? আপনারা কি কোনো গণভোট নিয়েছেন? আপনাদেরকে চায় কি চায় না মানুষ? বা আপনারা যে কাজকর্মগুলো করছেন সেটা আপনারা তাদের চাহিদার ভিত্তিতে করছেন? কে চাইছে এটা? আপনারা যে সংস্কার কমিশনগুলো করলেন, ওবায়দুল কাদের যে দেশে থেকেও গ্রেফতার হলো না, এগুলো কি সাধারণ মানুষের সমর্থন নিয়ে করছেন? সেটার মাপকাঠি কি? শেখ হাসিনা যেরকমভাবে 14, 18, 24-এ বিনা ভোটে নির্বাচনে ক্ষমতায় ছিল, ম্যান্ডেটবিহীন নির্বাচন, তারপর সেগুলোতে সাংবিধানিক ভিত্তি রয়েছে। আপনাদের ভিত্তি কি? এই যে এই ক্যাওসগুলো, এগুলো কেন তৈরি হচ্ছে? কোথাও সচিবালয়ে আগুন লাগছে, জাহাজে খুনের ঘটনা ঘটছে, ডাকাতি ঘটছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ঠিক নেই। মানে আপনারা তাহলে কি করছেন? আপনারা করছেনটা কি? আবার উপদেষ্টারা ভারত অখণ্ড বাংলা স্বপ্ন দেখছেন। মানে সব দিক দিয়ে যদি খোঁচাখুচি করেন, নিজেদের কাজগুলো না করেন, তাহলে এরকম সমস্যার মধ্য দিয়ে কি আমরা যাবো? আমাদের কি হবে তখন? এই ব্লেম গেম কার্ডগুলো, ধরেন কিছু ঘটলেই দেশে এখন হাসিনা করছে, আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ আগুন লীগ হয়ে ফিরে আসছে, আওয়ামী লীগ আনসার লীগ হয়ে ফিরে আসছে, পুলিশ লীগ হয়ে ফিরে আসছে, ছাত্রলীগ হয়ে ফিরে আসছে। এই যে ব্লেম গেমগুলো, এই ষড়যন্ত্র তত্ত্ব, এগুলো শেখ হাসিনা বলতেন আওয়ামী লীগকে নিয়ে, বিএনপিকে নিয়ে। আপনারাও যদি একই রকমভাবে বলেন, সেই পুরনো শাসন আমলের মতো যদি আপনারাও ব্লেম গেম খেলেন, তাহলে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আপনারা দেখাচ্ছেন, নতুন বাংলাদেশের সঙ্গে পুরনো ব্লেম গেম খেলা কি যায়? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার একটি স্ট্যাটাস খুবই উল্লেখযোগ্য। তিনি বলছেন, যেহেতু তিনি স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, তিনি বলছেন যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল এবং
আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই যে হাজার হাজার কোটি টাকা অর্থ লোপাটের কথা তিনি জানালেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, এই যে হাজার হাজার কোটি টাকা লোপাটটি শুধুমাত্র স্থানীয় সরকার মন্ত্রণালয় হয়েছে, যে ওই মন্ত্রণালয়ে এই ধরনের সন্ধান পাওয়া গেছে, ওইখানেই ওই ভবনেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হবে। এবং তিনি স্পষ্টত ইঙ্গিত দিতে চাচ্ছেন যারা অর্থ লোপাটের সঙ্গে জড়িত বা আওয়ামী লীগের সুবিধাভোগী রেসপন্সার অথবা সরাসরি আওয়ামী লীগের কর্মী সমর্থক মন্ত্রী পর্যায়ে যারা ছিলেন তারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন, তাহলে অন্য মন্ত্রণালয় অন্য আর কোনো মন্ত্রণালয়ের দুর্নীতি কোনো খবর ঘটনা ঘটেনি। অদ্ভুত এক ধরনের অভিযোগ আমরা শুনছি উপদেষ্টাদের কাছ থেকে, দায়িত্বশীল যারা পদে বিভিন্নভাবে রয়েছেন। এবং ওই মন্ত্রণালয় ওই ভবনে, যে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে তো আরও অনেক মন্ত্রণালয় দপ্তর রয়েছে, অর্থ মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, আর্থিক সংশ্লিষ্ট অনেক দপ্তর সেখানে রয়েছে। সেখানে আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলে ফেললেন এত সহজে যে ওই মন্ত্রণালয়ে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ পাওয়া গেছে, এখন এই জন্যই সেখানে আগুন দেওয়া হতে পারে। প্রথমে বলেছি এককভাবে যত ধরনের অভিযোগ সব ঢালাওভাবে তাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে বিশেষ কাউকে হয়তো আক্রমণ করা সম্ভব হবে, কিন্তু আমাদের রাষ্ট্র সমাজের জন্য কখনোই কোনো মঙ্গল বয়ে নিয়ে আসবে না। আমরা এর আগে দেখলাম যে সমন্বয়কদের অনেকে যে দুর্ঘটনা কবলে পড়েছেন সেগুলো নিয়ে অভিযোগ করা হয়েছে, তাদেরকে হত্যার চেষ্টা করা হচ্ছিল। অভিযোগ তো পেলাম, তার তদন্ত কি? এবং এগুলো অনেকের কাছে হাস্যকর পর্যায়ে পৌঁছাচ্ছে। আমি অবশ্যই কোনোভাবে আওয়ামী লীগকে ডিফেন্ড করছি না, আমি শুধু বলছি যে আমরা আওয়ামী লীগ সহ বিভিন্ন পক্ষকে সন্দেহের পর্যায়ে রাখতে চাই। যেমন যদি বলি, সরকারের বিভিন্ন উপদেষ্টা তো বলছেন যে রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, তাহলে তারা তো নিজেরাই বলছে যে নানান ধরনের যে অস্থিরতা একের পর এক ষড়যন্ত্র এবং সরকারের যে রাজনৈতিক দলগুলোর যে নির্বাচনের দাবি সেইগুলোর মধ্য দিয়ে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। তাহলে কিন্তু এখানে আওয়ামী লীগকে দোষারোপ করা হচ্ছে না, সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলকে অভিযুক্ত করা হচ্ছে। আবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে, লম্বা সময় ক্ষমতায় থাকতে নানান ধরনের অজুহাত করছে এবং নানান ধরনের নাটক করা হচ্ছে নির্বাচন নিয়ে। এ কথাও তো সত্য। তাহলে আমরা কাকে সন্দেহের বাইরে রাখবো? এইভাবে একের পর এক ষড়যন্ত্রের ঘটনা যেগুলো ঘটছে, যদি এটি ষড়যন্ত্র হয়ে থাকে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনাটিও, তাহলে সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই কাউকেই সন্দেহের বাইরে রাখতে চাই না। গত কয়েকদিন আগে কিশোরগঞ্জে একটি ব্যাংক ডাকাতির ঘটনা ঘটলো, কয়েকজনকে আটক করা হলো। প্রথমে বলা হচ্ছিল যে যারা আটক হয়েছেন তারা ছাত্রলীগের সঙ্গে জড়িত, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কি অদ্ভুত! হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এই সময়ে ছাত্রলীগের ছেলেপেলে এসে দিনের দুপুরে খেলনা পিস্তল নিয়ে, খেলনা দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংক ডাকাতি করতে যাবে, এগুলো খুব সহজভাবে বিশ্বাসের জায়গা আমরা নিতে পারি? আমি আবারও বলি, আওয়ামী লীগকে ডিফেন্ড করছি না, আমি শুধু বলছি সবার আগে আমাদের রাষ্ট্র, দেশ, বিভিন্ন পক্ষ এর মধ্য দিয়ে খেলছে যার যার স্বার্থ উদ্ধারের জন্য। অতএব সবাইকেই আমরা সন্দেহের জায়গা রাখতে চাই। সব কিছুতে আমরা কোনো সিদ্ধান্ত আগে থেকে নিয়ে রাখলেই কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। এখন দেখা যাক তদন্ত কমিটি কী বলে, আদৌ তদন্ত কমিটি কোনো প্রতিবেদন দেয় কিনা সেটিও দেখার বিষয়। এর মধ্যে আরও অনেক ধরনের তদন্ত কমিটি হয়েছে, অনেক বিষয়, সেগুলো প্রতিবেদন আমরা এখনো পর্যন্ত পাইনি। অতএব সরকারের উদ্দেশ্য বলতে চাই, আপনারা অবশ্যই নানান ধরনের ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছেন, কিন্তু পারছেন না তো রাইট ট্র্যাকে দেশটাকে আনতে। অনেক সময় হয়ে গেছে, প্রায় 5 মাস। যা করছেন আপনাদের বিরুদ্ধেও এখন মানুষের সন্দেহ বাড়ছে, এটি বাস্তবতা। অনেক প্রশ্ন সৃষ্টি হচ্ছে, পারছেন না, ছেড়ে দিন, দ্রুত নির্বাচন দিন। একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সব কিছু বা সব ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব নয়। আমি বলছি না একটা নির্বাচিত সরকার এলেই দেশ বেহেশতের মধ্যে চলে যাবে, তা নয়। কিন্তু যেহেতু পারছেন না, অভিজ্ঞতা নেই, যাদেরকে নিয়ে কাজ করছেন তাদের দায় দায়িত্ব নিয়ে অনেক ধরনের গুরুতর প্রশ্ন উঠছে। অতএব আল্লাহর ওয়াস্তে নির্বাচনটি দিয়ে দিন, নচেত গভীর সংকটের দিকে দেশ অবধারিতভাবে ধাবিত হচ্ছে। আজকে কথা বলছি বাংলাদেশের সচিবালয়ে আগুনকে জ্বালিয়েছে তা নিয়ে। আগুনকে জ্বালিয়েছে তার দুদিন আগে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, আমার নামে যে দুর্নীতি আছে তার প্রমাণ দেখান। 2 দিন পরে খ্রিস্টান ধর্মের সবচাইতে বড় দিন 25শে ডিসেম্বর রাত গভীরে 1:30 কে দিল সচিবালয়ে সেই রুমে আগুন, যেই রুমের ভিতরে ছিল সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতির নথিপত্র। কেন পুড়িয়ে দেওয়া হলো সজীব ওয়াজেদ জয়ের নথিপত্র? সেই মন্ত্রণালয়ে রয়েছে নাহিদের অফিস, সেই মন্ত্রণালয়ে রয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের অফিস।
প্রিয় দর্শক, আমরা আজকে আসিফ নজরুলের কাছে জানতে চাই, যাদেরকে ক্ষমা করেছিলেন আর যার নানার ফটো আপনার মাথার উপরে ছিল, আজকে যে সচিবালয়ে আগুন জ্বালিয়েছে তারা সেই জন্য আপনি দায়ী নিবেন কিনা। আপনি যদি দায়ী না নেন তাহলে কে দায়ী ব্যক্তি তা বের করারও দায়িত্ব কিন্তু আসিফ নজরুলের উপরে এসে যাবে। কারণ আসিফ নজরুলের ছত্রছায়া গড়ে উঠেছে সচিবালয়ে আওয়ামী দুঃশাসনের সাথে যারা জড়িত ছিল তাদের এক ধরনের স্বৈরাচারিতা। সচিবালয় জুড়ে এখন প্রভাব খাটাচ্ছে আওয়ামী লীগের দুঃশাসনে মানুষ হত্যাকারীরা, আর সেই মানুষ হত্যাকারীদেরকে কঠোর হাতে দমনের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের। আইন মন্ত্রণালয় যদি কঠোর হাতে দমন করে তাহলে সচিবালয়ে ওই ধরনের সচিব, ওই ধরনের আমলারা প্রভাবিত করতে পারবে না আমাদের সচিবালয়। তাই আজকে যে আগুন ধরেছে আর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সচিবালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, তার জবাবদিহিতায় অবশ্যই যারা উপদেষ্টা হয়েছে তাদের মধ্যে কাউকে কাউকে ডাকা হতে পারে। আজ হয়তোবা আপনারা পার পেয়ে যাবেন, কিন্তু আপনারা কিন্তু আজীবন এই উপদেষ্টা হিসাবে থাকবেন না। তাই আপনাদের দায়িত্ব হলো আসল কাহিনী বের করে দেওয়া। যদি সজীব ওয়াজেদ জয় এটার সাথে জড়িত থাকে, অবশ্যই সজীব ওয়াজেদ জয়ের নামে সচিবালয়ে আগুনের কারণে মামলা হতে হবে, এবং তার সাথে কোন দোসররা বাংলাদেশে আছে, কোন দোসররা সচিবালয়ে আগুন দিয়েছে তা খুবই আমাদের সবার জানতে চাওয়া জনাব আসিফ নজরুলের কাছে। কারণ জনাব আসিফ নজরুল সাহেব রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, ওনার সাথে তাল মিলিয়ে আরও কয়েকজন উপদেষ্টা বলেছিলেন। সেদিন বদিউল আলম মজুমদার এই একই কথা বলে পরে উনি ওই কথা থেকে ফিরে গিয়েছেন। বদিউল আলম মজুমদার রংপুরে গিয়ে বলেছিলেন যে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না, আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিতে হবে। তাই বদিউল আলম মজুমদার সহ আসিফ নজরুলের সাথে যারা জড়িত ওই গ্রুপটাকে এখন জবাব দিতে হবে সচিবালয়ে কারা আগুন দিয়েছে। ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হলো বর্তমান অন্তর্বর্তী সরকার। কথাটা কি ঠিক হলো? মানে এত কি দুর্বল? কেন দুর্বল? মানে সবারই তো সমর্থন নিয়ে তার থাকার কথা, তাহলে দুর্বল কেন সরকার? এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা নিশ্চয়ই যারা বলছেন তাদের কাছে আছে। এই শিরোনামের যে খবরটি ইএনবি পরিবেশন করেছে তাতে বলা হচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার আখ্যা দিয়ে 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান। তাহলে এই সরকার যেহেতু দুর্বল, সুতরাং এই সরকার পারছে না, সে কারণে নির্বাচন দিয়ে দেবে, বিষয়টা এমনটা হয়ে গেল না? মানে এটা তো জাস্টিস পেল বর্তমান সরকার? বুঝতে পারছি না ঠিক কেন এরকম হার্ডলাইনে কথা বললেন আসাদুজ্জামান রিপোর্ট। বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় আসাদুজ্জামান রিপন এই কথা বলেন। রিপন বলছেন, একটি দুর্বল সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এগুলো ঠিক করার জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন। 2025 সালের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের সব সংকটের কারণ হলো নির্বাচন। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু দুর্বল সরকার এখন তো সরকারের একটা টার্গেট আছে। তারা বলছে যে রাষ্ট্র যাতে আর ফ্যাসিবাদী ব্যবস্থায় না যেতে পারে সেই জন্য সংস্কারের জন্য কিছু সময় লাগছে। এটা হলো রাজনৈতিক দলগুলোর স্বার্থে, রাজনীতির স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। তো সুতরাং এখন দুর্বল খুব দ্রুত তারা চলে যাবে, সেটা কি এমন বলার ঠিক কিনা? দর্শক, বিএনপির এই নেতা বলেন সরকার সংস্কারের কথা বলে, কিন্তু সরকার ইতিমধ্যে সরকারের 3টি গুরুত্বপূর্ণ ধাপ মিস করেছে। নির্বাচন কমিশন পুনর্গঠন করার ক্ষেত্রে সংস্কারের যে উদ্যোগ, সেখানে তারা ভুল করেছে। নির্বাচনে কোনো তারিখ দেয়নি, কিন্তু নির্বাচন কমিশন গঠন করে বসলো, অথচ নির্বাচন কমিশন সংক্রান্ত কোনো সংস্কারের প্রতিবেদনই আসেনি। দুর্নীতি দমন কমিশন নিয়ে আলোচনা হওয়ার প্রথম রিপোর্ট পেশ করার আগেই দুর্নীতি দমন কমিশন গঠন করে বসলো। বিচার বিভাগের সংস্কার প্রশ্নে আসাদুজ্জামান রিপন বলেন, বিচার বিভাগে 23 জন বিচারপতি নিয়োগ করে বসলেন। শেখ হাসিনা যে পদ্ধতিতে বিচারক নিয়োগ দিয়েছেন ঠিক সেভাবেই সরকার বিচারক নিয়োগ দেন। আমরা চেয়েছিলাম সংস্কারের মধ্য দিয়ে বিচারক নিয়োগের প্রক্রিয়া তৈরি হবে, কিন্তু সরকার সেটা করেনি। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলছেন, আমরা দেখতে পেয়েছি সংস্কারের কথা বলে সংস্কার প্রক্রিয়া পাশ কাটিয়ে তারা হাসিনার পথ অনুসরণ করে বিচারক নিয়োগ করেছেন, নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন, দুর্নীতি দমন কমিশনে লোক নিয়োগ দিয়েছেন। হ্যাঁ, এগুলো ঠিক কমিশন, কিন্তু এই সংস্কারের বিষয়গুলো তো বাস্তবায়ন হতে একটু সময় লাগতে পারে, 6 মাস বা 1 বছর, তারপরে তার আলোতেও নিয়োগ দেওয়া যেতে পারে। কিন্তু ইন্টারিম পিরিয়ডে এই নির্বাচন কমিশনকে কাজ করতে হবে, দুর্নীতি দমন কমিশনকে কাজ করতে হবে, সেটা কিভাবে হবে? এটাও একটা প্রশ্ন। এই সরকার কতটুকু সংস্কার করতে চায় সেটি আমরা জানি না, কিন্তু সংস্কারের নামে বছরের পর বছর তারা যদি ক্ষমতায় আঁকড়ে থাকতে চায়, এটি বাংলাদেশের মানুষ গ্রহণ করতে না। যাই হোক, একটা রাজনৈতিক অর্থাৎ বিএনপি যে বক্তব্যটা, আর সেই বক্তব্যটাই তিনি বলছেন যে তাড়াতাড়ি নির্বাচন, এটা অনেকেই মনে করেন যে সংস্কারের জন্য লম্বা সময় নেওয়া উচিত। এটা একটা থিম,
কিন্তু এটা হলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দুর্বলতম সরকার। আমার মনে হয় এটা যদি বলা হয় তাহলে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটা সরকার গঠিত হলো, সেই সরকারের প্রতি তো দর্শক, কেমন লাগলো আজকের খবরটি? ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন একটা সংবাদে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।